ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার উপযুক্ত জবাব দেবে ভারতীয় সেনা। মঙ্গলবার রাশিয়ার উফায় মোদি ও নওয়াজ শরীফের সাক্ষাৎ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জবাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। অন্ধ্রপ্রদেশের রাজামন্দ্রিতে গোদাবরী পুষ্করম মেলায় পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হল কমপক্ষে 20 জনের, আহত হয়েছে 10 জন পুণ্যার্থী। রাজ্যের সরকারি কর্মচারীদের 5% মহার্ঘ ভাতা ঘোষণা করল রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার মহাকরণে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী ভানুলাল সাহা। যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার উপযুক্ত জবাব দেবে ভারতীয় সেনা। মঙ্গলবার রাশিয়ার উফায় মোদি ও নওয়াজ শরীফের সাক্ষাৎ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ভারতীয় সেনা জওয়ানরা উপযুক্ত জবাব দেবে বলে প্রতিবেশী দেশটিকে সাবধান করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাশিয়ার উফায় দিন কয়েক আগে নরেন্দ্র মোদী নওয়াজ শরীফের মুখোমুখি কথা হলেও পাকিস্তানের ক্ষমতাসীন নেতাদের কেউ কেউ সুর চড়িয়ে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন। সীমান্তে পাক সেনাদের যুদ্ধবিরতির ঘটনাও ঘটছে বলে অভিযোগ। সেই প্রেক্ষাপটে রাজনাথের গলায় এমন সুর। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেছেন, পাকিস্তান যুদ্ধবিরতি ভাঙলে আমাদের সেনারাও যথাযোগ্য জবাব দেবে। তিনি আরও বলেছেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। রাশিয়ায় দিন কয়েক আগে ভারত ও পাকিস্তানের বৈঠক এবং 26/11 মুম্বাই হামলার অন্যতম চক্রী জাকিউর রহমান লকবির কণ্ঠস্বর সংগ্রহের জন্য পাক সরকারের আদালতে আবেদন না জানানোর সিদ্ধান্ত প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজনাথ সিং বলেন, নরেন্দ্র মোদী কাকুতি মিনতি করেননি। দুটি প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলারই চেষ্টা করেছেন। মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি নিয়েও প্রশ্ন করা হয় রাজনাথ সিংকে। বিরোধীরা রাজ্যের বিজেপি সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। उन्होंने परिचय दिया है, हमारे प्रधानमंत्री जी ने एक स्टेट्समैनशिप का परिचय दिया कि हाथ फैलाना नहीं कहे। और आपने देखा होगा कि आदरणीय अटल बिहारी वाजपेयी जी ने भी इसी प्रकार का सदासहता का परिचय दिया था और कहा था कि पाकिस्तान हमारा पड़ोसी देश है, हम उसके साथ अच्छे रिश्ते चाहते हैं। उन्होंने अपनी तरफ से भी कोशिश की। यदि किसी प्रकार का वायलेशन होता है अथवा सीमा के ऊपर उनके द्वारा कोई हमला होता है, आक्रमण होता है, तो उसका मुंहतोड़ जवाब भी भारत देता है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। অন্ধ্রপ্রদেশের রাজামন্দ্রিতে গোদাবরী পুষ্করম মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে 20 জনের, আহত হয়েছে 10 জন পুণ্যার্থী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করছে প্রশাসন। অন্ধ্রপ্রদেশের রাজামন্দ্রিতে গোদাবরী পুষ্করম মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে 20 জনের, আহত হয়েছেন 10 জন পুণ্যার্থী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। কুম্ভমেলা সমতুল্য অন্ধ্রের এই পুষ্করম মেলা 12 বছর অন্তর এই মেলার আয়োজন করা হয়। 144 বছর পর হয় মহাপুষ্করম। এই বছরই ছিল সেই মহাপুষ্করম। মঙ্গলবার এই মেলার সূচনা হয় অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। মেলা উপলক্ষে কয়েক হাজার মানুষ গোদাবরীতে পুণ্যস্নানের জন্য হাজির হয়েছিলেন রাজামন্দ্রি পুষ্কর ঘাটে। পুণ্যস্নান করার সময় হুড়ুহুড়ি পড়ে যায়, তাতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় পুণ্যার্থীদের। মৃতদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন চন্দ্রবাবু। দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন তিনি। দুর্ঘটনার পর গোদাবরীর তীর থেকে পুণ্যার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। পরিস্থিতির উপর নজরদারি রাখছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নিজে। পদপিষ্ট হয়ে যে সমস্ত পুণ্যার্থীদের মৃত্যু হয়েছে মূলত মহিলারা রয়েছে তাদের মধ্যে। দেহ রাজামন্দ্রি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের সরকারি কর্মচারীদের 5% মহার্ঘ ভাতা ঘোষণা করল রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার মহাকরণে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী ভানুলাল সাহা। ফের বাড়ল রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। মঙ্গলবার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত হল 5% মহার্ঘ ভাতা। আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। এদিন বৈঠক শেষে মহাকরণে সাংবাদিকদের একথা জানান রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা। এছাড়াও এদিনের বৈঠকে রাজ্য সরকারের পিডব্লিউডি বন সহ বেশ কয়েকটি দপ্তরের জন্য মোট 360টি শূন্যপদ তৈরি করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী ভানুলাল সাহা। বিভিন্ন দপ্তরে খালি পদ পূরণের 360টি অনুমোদন দেওয়া হয়েছে। 360টি পদে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার রয়েছে 239 জন, ফরেস্ট ডিপার্টমেন্টের ক্লার্ক আছে 22 জন,
অ্যানিম্যাল রিসোর্স ডিপার্টমেন্টের এআরডিডি অ্যাসিস্ট্যান্ট 90 জন আর 5% ডিএ রিলিজ করা। এদিকে সরকারি কর্মচারীদের 5% মহার্ঘ ভাতা দেওয়ার ফলে রাজ্য সরকারের চলতি বছরে খরচ হবে 108 কোটি 33 লক্ষ টাকা এবং বছরে খরচ হবে 162 কোটি 5 লক্ষ টাকা বলেও জানান অর্থমন্ত্রী ভানুলাল সাহা। তাতে আমাদের ফান্ড এই বছর লাগছে 108 কোটি 33 লক্ষ টাকা। এই বছরে 8 মাসে দিতে হয়, মাসটা তো পরের বছরের বেতনে যাবে, তাই 9 মাস না 8 মাস হয়, ওইটা ফ্রম 1 জুলাই। বছরে লাগবে 162.5 কোটি। এর মধ্যে সব ধরনের কর্মচারী যেমন হয়, রেগুলার কর্মচারীদের যেমন হয়, তার সঙ্গে আমাদের ওই যে বিআরডব্লিউ বা টেম্পোরারি যারা আছে তাদের একটা আনুপাতিক সবটাই বাড়ে, এটা সহ অঙ্গনওয়াড়ি কর্মী সহ এটাকে বাড়ানো হয়েছে। এদিনের মন্ত্রিসভার এই সিদ্ধান্তের স্বভাবতই খুশির হাওয়া বিরাজ করছে কর্মচারী মহলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। মঙ্গলবার আগরতলা 79 টিলা এলাকায় সূচনা হল বিদ্যুৎ নিগমের কম্পিউটারাইজ কাস্টমার কেয়ার সিস্টেমের। এর উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীতে চালু হলো কম্পিউটারাইজড কাস্টমার কেয়ার সিস্টেমের। সমগ্র রাজ্যবাসীকে সকল প্রকার বৈদ্যুতিক পরিষেবা পাইয়ে দিতে অত্যাধুনিক এই পরিষেবার সূচনা হয়। মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের বিদ্যুৎ নিগম ও পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, মুখ্য সচিব ওয়াইপি সিং, বিদ্যুৎ সচিব এসকে রাকেশ সহ নিগমের পদস্থ আধিকারিকরা। অত্যাধুনিক এই কল সেন্টারটি স্থাপন করা হয় রাজধানীর 79 টিলা এলাকায়। কল সেন্টারের সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মানিক দে বলেন, আপনাদের একটু বোঝার একটু অসুবিধা হচ্ছে যে এটা কি ধরনের অনুষ্ঠান। এটা এমন একটা পরিষেবার সঙ্গে আমাদের নিগমের দ্বারা যুক্ত, যেটাকে বাদ দিয়ে, বিদ্যুৎকে বাদ দিয়ে সভ্যতার বিকাশ সম্ভব না। এটা একটা প্রধান শর্ত। আপনি এক পাও এগোতে পারবেন না বিদ্যুৎকে বাদ দিয়ে। বিদ্যুৎ শিল্পের ক্ষেত্রে অপরিহার্য, কৃষির ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাকে সচল রাখার জন্য, জলসেচ ইত্যাদি ক্ষেত্রে বিদ্যুৎ ছাড়া এটা সম্ভব না। আপনার ঘরে আলো জ্বলবে না, কোনো কিছু চলবে না, টিভি থেকে শুরু করে এমনকি মোবাইলটা পর্যন্ত মুখ ফুটে পড়বে যদি বিদ্যুৎ না থাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আগরতলা রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় প্রধান বক্তা ছিলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত, ছিলেন অন্যান্য রাজ্য নারী নেতৃত্বরা। দেশের বর্তমান গোড়াপন্থী সরকার মহিলাদের স্বাধীন নাগরিক বলেই ভাবতে চাইছে না। দেশের চলতি রাজনৈতিক পরিস্থিতি বোঝাতে গিয়ে এ কথা বলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আমাদের করণীয় কর্তব্য শীর্ষক আলোচনা সভায় এদিন প্রধান বক্তা ছিলেন বৃন্দা কারাত। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটি রবীন্দ্র ভবনে এই রাজনৈতিক আলোচনা উদ্যোগ নেয়। প্রধান বক্তা বৃন্দা কারাত বলেন, গত 1 বছরে দেশের রাজনীতিতে নতুন জিনিস এসেছে। গণতন্ত্র এই সরকার বিশ্বাস করে না, রাজনীতির দুর্বৃত্তায়ন চলছে। কংগ্রেসের দুর্নীতির জন্য দেশের মাথায় সাম্প্রদায়িক সরকার বসে যে দালালি শুরু করেছে তার জবাব দেওয়ার জন্য তৈরি হতে বলে সিপিএম পলিট ব্যুরোর এই সদস্য। জানান, বামপন্থীরা ফের মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরব হবে। আগামী সংসদ অধিবেশনে বিলটি উত্থাপনের দাবি জানানো হবে বলে জানান বৃন্দা। त्रिपुरा की नारी आंदोलन ने हमारे देश की महिला आंदोलन को आगे बढ़ाने का एक बहुत महत्वपूर्ण काम किया है। যখন আজকে রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আলোচনা রাখবো বা করব বা ডিসকাস করব, তখন নিশ্চয়ই এই যে একটা নতুন জিনিস পলিটিক্সে কি একটা সংগঠন যারা আমাদের দেশের গঠনতন্ত্রতে বিশ্বাস করে না, কিন্তু তা সত্ত্বেও मोदी की मेहरबानी है कि आज आरएसएस भी उस दिल्ली सरकार की जो शक्ति है, जो पावर है, आरएसएस उस पावर शेयरिंग में आज बैठे।
এদিনের সভায় বক্তব্য পেশ করেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস, ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সাংসদ ঝর্ণা দাস, সভানেত্রী সাবিত্রী দেববর্মা, কৃষ্ণা রক্ষিত, চপলা বিশ্বাস, রূপা গাঙ্গুলি, স্বপ্না দত্ত, ছায়া বল সহ কেন্দ্রীয় নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলেমুড়া মুঙ্গিয়াকামি বাজারে উদ্বোধন হলো ইলেকট্রিক্যাল সাব ডিভিশনাল কার্যালয় এবং কম্পিউটারাইজড এনার্জি বিল্ডিং সিস্টেমের। এর উদ্বোধন করেন মন্ত্রী মানিক দে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন জমাতিয়া সহ অন্যান্যরা। 2017 সালের মধ্যে রাজ্যের প্রতিটি গ্রামীণ এলাকাতে বিদ্যুৎ পৌঁছে যাবে। রাজ্যে বিদ্যুতের প্রয়োজন 250 মেগাওয়াট, উৎপাদন হয় 110 মেগাওয়াট, আর দুর্গাপূজার সময় বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়ায় 270 মেগাওয়াট। তাহলে রাজ্যের দরকার আরও 160 মেগাওয়াট বিদ্যুৎ, আর এই বিদ্যুৎ বহিরাজ্য থেকে টাকা দিয়ে রাজ্যকে কিনে আনতে হয়। সোমবার পড়ন্ত বিকেলে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি বাজারে ইলেকট্রিক্যাল সাবডিভিশনাল কার্যালয় এবং কম্পিউটারাইজড এনার্জি বিলিং সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে রাজ্যের বর্তমান বিদ্যুৎ উৎপাদন এবং চাহিদা সংক্রান্ত বিষয়ে কথাগুলি বলেন বিদ্যুৎ ও পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে। এছাড়াও অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, জেলাশাসক এমডিসি সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। উপজাতি অধ্যুষিত মুঙ্গিয়াকামি ব্লকের 13টি এডিসি ভিলেজের জনজাতির উপস্থিতিতে গা ভাসালো মুঙ্গিয়াকামি বাজার এলাকা। সোমবার ঘড়িতে তখন বিকেল 3টা। নবগঠিত মুঙ্গিয়াকামি ইলেকট্রিক্যাল সাবডিভিশনাল কার্যালয় এবং কম্পিউটারাইজড এনার্জি বিলিং সিস্টেম উদ্বোধনী অনুষ্ঠান হয় বাজারে। উদ্বোধকের ভাষণে বিদ্যুৎ মন্ত্রী মানিক দে বলেন, আমাদের বিদ্যুতের দরকার 250 মেগাওয়াট, তাহলে আমাদের হাতে আছে 110, দরকার হলো 100, 250, আর দুর্গাপূজার সময় এটা বের হয়ে যায় 270 থেকে 280 মেগাওয়াট। তাহলে আমাদের আরো দরকার, আমি যদি 110 মেগাওয়াট বাদ দিই, আরো প্রায় 150 থেকে 160 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের বাইরে থেকে কিনতে হয়। চাইলে বাঙালি আমরা পছন্দ হয় না, ভালো লাগে না, এটা আটকাও, এটা আটকাও। আটকানোর জন্য ওই সমস্ত কথাবার্তা চোখ কান খোলা রাখতে হবে, সতর্ক নজর রাখতে হবে, সাবধান থাকতে হবে। এদেরকে ক্ষমা করবেন না, এরা অনেক ক্ষতি করেছে আমাদের। আর যাতে কোনো ক্ষতি না করতে পারে আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, শান্তি এবং সম্প্রীতি রক্ষা করতে হবে। শান্তি যদি রক্ষা করা যায় কাজ হবে। আপনাদের ছোট্ট ত্রিপুরা আজকে ভারতবর্ষের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থান করে তুলেছে। আমরা যখন মৎস্য সমবায় ও দমকল মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, প্রিন্সিপাল সেক্রেটারি এসকে রাকেশ, জেলাশাসক এন ডার্লং, এমডিসি ধনঞ্জয় দেববর্মা, ব্লক চেয়ারম্যান অগুর দেববর্মা ও আলোচনা রাখেন। এখন থেকে বিদ্যুৎ বিল বা সমস্যা নিয়ে আর তেলিয়ামুড়ে ছুটে যেতে হবে না, অতি সহজেই হাতের কাছে পরিষেবা পেয়ে খুশি এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সঞ্জিত দাস হত্যা মামলার মূল অভিযুক্ত সুনীল দেববর্মাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করল আদালত। মঙ্গলবার সোনামুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারপতি শ্রী শুভাশিস শর্মা রায় এই রায় ঘোষণা করেন। সঞ্জিত দাস হত্যা মামলার মূল পাণ্ডা সুনীল দেববর্মাকে মঙ্গলবার সোনামুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারপতি শ্রী শুভাশিস শর্মা রায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও অনাদায়ে 5,000 টাকা জরিমানা ও 3 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল। ঘটনার বিবরণী জানা যায়, 2013 সালের 6 ডিসেম্বর রাতে সুনীল দেববর্মা ও তার 2 সঙ্গীকে নিয়ে বীরচন্দ্র মনু যাওয়ার জন্য সঞ্জিত দাসের অটো ভাড়া করে নিয়ে যায় সঞ্জিত দাস। তাদের সঙ্গে যেতে রাজি হয়। সঞ্জিত দাস পেশায় অটো চালক। সঞ্জিত দাসকে ওই দুষ্কৃতীরা মদমত্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে 17টি আঘাত করে, ফলে সঞ্জিত দাসের মৃত্যু হয়। দুষ্কৃতীরা সঞ্জিত দাসকে মেরে তার অটোটি বিক্রয় করার জন্য নিয়ে যায়। রাতে সঞ্জিত তার বাড়িতে না যাওয়ায় তার স্ত্রী মাধবী দাস মেলাগড় থানায় একটি মিসিং ডায়েরি করে। আর যারা আছে আরো 2 জন, এটারা যেমন আরো শাস্তি পাক, এই আমি স্বাভাবিক ওই আসামির ব্যক্তিগত স্বামীর কথা মনে হয়। সঙ্গে সঙ্গে পুলিশ তদন্তে বেরিয়ে আসে সুনীল দেববর্মার নাম। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে বেরিয়ে আসে সব তথ্য। সুনীল জানান, সঞ্জিতকে তারা মেরে কাকড়াবন এলাকার বুড়াঘাট এলাকার একটি গভীর জঙ্গলে ফেলে দেয়। তার কথা অনুযায়ী পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় 29 জন সরকারের পক্ষে ও 3 জন আসামির পক্ষের সাক্ষ্য প্রমাণে 302 ধারা অনুযায়ী সুনীল দেববর্মাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এই বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী সঞ্জিত চক্রবর্তী বলেন, মাননীয় সোনামুড়ার সেশন জাজ সুনীল দেববর্মা নামে এক অপরাধীকে তার অপহরণ, হত্যা এবং লাশ গুম করার অপরাধে
যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অপহরণের জন্য 10 বছর সশ্রম কারাদণ্ড এবং সাক্ষী লোপাটের জন্য 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। গত 6 ডিসেম্বর 2013 তারিখে সঞ্জিত দাস নামে এক অটো চালককে মেলাঘর অটো স্ট্যান্ড থেকে অপহরণ করে নিয়ে বোরাঘাট জঙ্গলে তাকে হত্যা করে তার লাশ গুম করা হয়। এই হত্যায় মেলাঘর থানার সাব ইন্সপেক্টর অরুণোদয় দাস তদন্ত করে সুনীল দেব বর্মা এবং তার সঙ্গীয় সাথীদের বয়ান অনুযায়ী হত্যার যে ছুরি তা উদ্ধার করে এবং তাদের বয়ান অনুযায়ী বোরাঘাট জঙ্গল থেকে সঞ্জিত দাসের ডেড বডি উদ্ধার করে এই মামলায় আজকে সাজা ঘোষণা হয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। পারিবারিক কলহের জেরে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল শ্বশুর ও শাশুড়ি। ঘটনা শান্তিরবাজার গার্দান শান্তি কলোনি এলাকায়। স্বামীর অত্যাচারে 20 বছরের এক গৃহবধূ সোমবার সন্ধ্যায় ঘর থেকে পালিয়ে যায়। তার একটু পরে অত্যাচারী স্বামী ঘর থেকেও পালিয়ে যায়। ঘটনায় 18 ঘন্টার পর গৃহবধূর শ্বশুর শাশুড়ি মঙ্গলবার দুপুর বেলায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে শান্তিরবাজার গার্দাং শান্তি কলোনি গ্রামে সোমবার সন্ধ্যায়। এলাকাবাসী সূত্রে খবর, 4 বছর আগে বেতাগা সাইনবোর্ড এলাকায় রঞ্জিতদের মেয়ে দীপালিদের সঙ্গে শান্তিরবাজার গার্দাং শান্তি কলোনির সুধাংশুদের পঞ্চম ছেলে রাজুদের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের 1 বছর পর থেকে টাকার জন্য স্বামী রাজুদের স্ত্রীকে মারধর করত। গৃহবধূর 5 মাসের এক পুত্র সন্তান রয়েছে। সোমবার উভয়ের মধ্যে ঝগড়া চূড়ান্ত পর্যায়ে যায়। সোমবার বিকাল 5টায় পাষণ্ড স্বামী স্ত্রীকে গাছের মধ্যে বেঁধে প্রচণ্ড মারধর করে। স্বামীর হাত থেকে বাঁচতে গৃহবধূ পালিয়ে যায়। পাড়ার লোক জানতেই পাষণ্ড স্বামী ঘর থেকে পালিয়ে যায়। এলাকাবাসী জানান, পাষণ্ড স্বামীর সাথে বড় ভাইয়ের বউর অবৈধ সম্পর্ক ছিল। প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর করত। মঙ্গলবার দুপুরবেলায় দীপালিদের মা বাবা শ্বশুর শাশুড়ি ও জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায়। ঘটনার কিছুক্ষণ পরেই শ্বশুর শাশুড়ি নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে। ডাক দিছে আয়া আসি আর কদিন কিসের দেখছে নি বুদ্ধি হিটি আমার আবার ধরবে আবার হয়ে সব বয় করছি জানার এবারে থাবর ছবর কোকার দিছে ঠাস ঠাস থাবর দিছে গাল বাই থাবর দেখে দূর মারিচ্চা এনতে লো যা না যাইতো না হিটি লেবার তরি করে কুমের হায় বই থাকে হাতে বাজ যাবে কুমের হায় তো উঠি আবার লাইলের মেয়ে আইলে হাতে আবার শোয়াই দৌড় বেটা কাতুন বউ আছে মাইয়ান মা আছে আর কদিন আমি মাইয়ালো জানবো বউ তো দিছে তো নাকি মাইয়ানিটা মা আছে আয়ো কই রাখেন যাকি মাইয়ানিটা আছে ঠোরা ঠুরি লাগবে আবার কই দূরে ভাবছে গাছের লোক বান্ধে আবার মাছ যাচ্ছে ইয়া না কাইলা গাছের লোক আরে কোন সুয়ারি ছাড়াই তো এনে কই দি কতরি এনে বান্ধি তুই হোকান অক্ষণ আই লোক মুখ ধরে লই আসে বেনে দেখেন না বান্ধ করা খাওয়া দুবা দিন দিছে আমি সরা কথা আর একটা ধরে আমি খাঁচা বানাই দিই দুধ গুলো খাওয়াতে দেন না আপনারা ইয়ে দুধ মাথা নেই বাবা ইয়া মুখে দিলে মান খাবা না আপনারা বোর মানে বুকের দুধ কি বাচ্চারা খাওয়াতে বাবা না মিশাটা কইতা খবর জানতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিলুনিয়া সংশোধনাগারে জেলবন্দি এক আসামির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাপা ক্ষোভ বিরাজ করছে। তার এই মৃত্যু নিয়ে অনেক প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে জনমনে। সোমবার সকাল 8:30 নাগাদ বিলুনিয়া সংশোধনাগারে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে উপেন্দ্র দেবনাথ নামে এক আসামি। গত 5 জুলাই জাল পিআরটিসি ও নথি বানানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিল দক্ষিণ রাজনগরের বাসিন্দা উপেন্দ্র। পেশায় বিলুনিয়া কোর্টে মুহুরির কাজ করা উপেন্দ্রকে আদালত 15 জুলাই পর্যন্ত জেলে রাখার নির্দেশ দেন। আগামীকাল পুনরায় আদালতে তোলার কথা ছিল, শেষ রক্ষা হল না। বিলুনিয়া সংশোধনাগারে জেলার জানান, 3 দিন আগে সামান্য জ্বর ছিল, তার চিকিৎসাও হয়েছিল। আজ সকালে ভাত খাওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে মেঝেতে শুয়ে পড়ে আসামি। এরপর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। সকালবেলা আমাদের অর্ডার দিয়ে ইনফরমেশন দিল যে এটা আন্ডারটেক কিছু না অসুস্থ। সঙ্গে সঙ্গে আমি এলাম, দেখলাম যে বসানো আছে। তারপরে আমরা সঙ্গে সঙ্গে ইয়েতে দেখলাম ফটোটা আমাদের যেই অর্ডার দিয়ে সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে পাঠালাম। হসপিটালে পাঠানোর পরে সেখানে ডাক্তাররা এক্সামিন করলো, করার পরে ওরাকে এক্সপায়ার্ড ডিক্লেয়ার করলো। অবস্থায় সবই ঠিকঠাক ছিল। সকালবেলা হঠাৎ সাডেন মৃত অবস্থাতে আমাদের হাসপাতালে এসেছে। আচ্ছা, কি কারণে মৃত্যু হতে পারে? ধরনের কি
এটা তো পোস্টমর্টম করার পরে আমরা ফাইনালি বলতে পারবো। ও কিছু ওষুধ খেত, এই ধরনের ওষুধগুলি কোনো স্যাম্পল কি আপনার কাছে আছে? না, স্যাম্পল এখন আমাদের কাছে নেই। এটা 2-3 দিন আগে তার জ্বর সর্দি কাশি ছিল, তার অন্যান্য অসুবিধা ছিল, তো তখন জেলখানাতে গিয়েও আমি এটাকে দেখেছি, ট্রিটমেন্টও করেছি। ওই 2 দিন তো ভালো ছিল। যেটা আমি ওদের থেকে জেনেছি যে এটা আজকে সকালবেলাও ভালো ছিল, খাওয়া দাওয়াও করেছে, ওষুধপত্র মানে সকালবেলা যে ওষুধ খাওয়া সেটাও খেয়েছে। তো যেটা আমি হিস্ট্রি পেয়েছি তাতে দেখা গেছে যে সাডেনলি হঠাৎ করে উনি মাথা ঘুরে পড়ে যান এবং সেখানে ওনার হাত পা ছেটে দেন এবং পায়খানা প্রস্রাবও করে দিয়েছিলেন। অন্যদিকে জেলবন্দি থাকা অবস্থায় এক আসামির এইভাবে মৃত্যুর পেছনে অন্য রহস্য দেখছেন অনেকে। যেহেতু সে জাল নথি চক্রের সঙ্গে যুক্ত, তাই উপেন্দ্র দেবনাথের এই মৃত্যু হাজারো প্রশ্নের জন্ম দিয়ে গেল বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজনগরে জনকল্যাণ ক্লাবের সদস্যদের উদ্যোগে রাজনগর বন দপ্তরের রেস্ট হাউসে আয়োজন করা হয় মুসলিম ধর্মাবলম্বীদের রমজান উপলক্ষে এক ইফতার পার্টি। এতে উপস্থিত ছিলেন বিধায়কদ্বয় বাসুদেব মজুমদার, সুদন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। সারা দেশে উগ্র হিন্দুত্ববাদ যখন মাথাচাড়া দিয়ে ওঠার অভিযোগ উঠছে, ঠিক তখন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান রমজানের শেষে ইফতার পার্টিতে সর্বধর্মের মানুষের উপস্থিতি ও শুভেচ্ছা বিনিময়টা জাতীয় সংহতির জন্য খুবই দরকার। ভারতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এই চিত্রটা স্বাভাবিক। তবে হিন্দু সম্প্রদায়ের আয়োজনে হওয়া ইফতার পার্টি ও শুভেচ্ছা বিনিময় খানিকটা হলেও নজরকাড়ি সবার। গত 5 বছর ধরে রাজনগরের জনকল্যাণ ক্লাবের সদস্যরা এই অনুষ্ঠানের আয়োজন করে। এই বছরও ইফতার পার্টির আসরে বসে রাজনগর বন দপ্তরের রেস্ট হাউসে। এতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদন দাস, বাসুদেব মজুমদার, সমাজসেবী তাপস দত্ত, দক্ষিণ জেলার জেলাশাসক দেবাশিস বসু সহ অনেকেই। হিন্দু মুসলমান এক জাতি এক প্রাণ, এই বার্তা যেন বহাল থাকে অন্তত ত্রিপুরায়, সেই বার্তাই দিলেন অতিথিরা। এখানে এই যে ইফতার পার্টির আয়োজন, আমার বিশ্বাস ইফতার পার্টি এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা যে বার্তা মানুষের কাছে দিতে চাই যে ভারতবর্ষ কোনো একটি নির্দিষ্ট ধর্মের এবং কোনো এক নির্দিষ্ট গোষ্ঠীর নয়। অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে জনকল্যাণ সমিতির সম্পাদক বলেন, রাজ্যের দেশে যে একটা হুমকি আমাদের সামনে উপস্থিত হয়েছে, তাকে মোকাবেলা করার জন্য সব ধর্ম বর্ণের মানুষ আমরা ভারতবাসী একজোটে ঐক্যের জন্য, শান্তির জন্য, ভাতৃত্বের জন্য আমরা এই ইফতার পার্টির আমাদের উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 4 দিন ব্যাপী এক তবলাবাদন কর্মশালা শুরু হলো উদয়পুরে। তথ্য সংস্কৃতি দপ্তর, গোমতী জেলা পরিষদ, উদয়পুর পুর পরিষদ এবং উদয়পুর কালচারাল সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই জেলাভিত্তিক কর্মশালা। এতে তালিম দিচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাবাদক পণ্ডিত পরিমল চক্রবর্তী। 4 দিনের তবলাবাদন কর্মশালা শুরু হলো উদয়পুরে। শতাধিক ক্ষুদে তবলাবাদক একসাথে তালিম নিচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাশিল্পী পণ্ডিত পরিমল চক্রবর্তীর কাছ থেকে। সোমবার থেকে এই কর্মশালা শুরু হয় উদয়পুর গোমতী যাত্রী নিবাসের হলঘরে। তথ্য সংস্কৃতি দপ্তর, গোমতী জেলা পরিষদ, উদয়পুর পৌর পরিষদ ও উদয়পুর কালচারাল সোসাইটির যৌথ উদ্যোগে গোমতী জেলাভিত্তিক এই তবলাবাদন কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার গোমতী যাত্রী নিবাসের হলঘরে এর অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় কর্মশালা। উপস্থিত ছিলেন উদয়পুর মহকুমা শাসক অজিত দেবনাথ, তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা টিঙ্কু বিশ্বাস, মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সভাপতি সুব্রত দেব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিকলাল চক্রবর্তী, স্বপন চক্রবর্তী, খ্যাতনামা তবলা শিল্পী পণ্ডিত পরিমল চক্রবর্তী প্রমুখ। বক্তারা আলোচনায় তবলা শিল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, গ্রুপ করে নেব, তারপরে ওদেরকে গ্রুপ ওয়াইজ দেখব যে অনেক সময় দেখা যায় যে বাচ্চার বয়স কম কিন্তু বড়দের সঙ্গেও বাজাতে পারছে, সেরকম বাচ্চাদের তখন বড়দের গ্রুপে নেব। এদের এই 4 দিন আমার পক্ষে যতদূর সম্ভব ওদেরকে শেখানোর চেষ্টা করব। শিখিয়ে আমার খুব ইচ্ছে আছে যে যেদিন আমাদের অনুষ্ঠানটা হবে, সমাপ্তি অনুষ্ঠানটা 16 তারিখ, সেই দিন এই বাচ্চারা কিছু একটু বাজায়, তো সেই মতো আমি একটু চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কমলপুরী নগর পঞ্চায়েত এলাকার এলাকাবাসীদের সুস্বাস্থ্য গঠনের লক্ষ্যে বছর 3 আগে তৈরি হয়েছিল বিনয় বাদল দীনেশ নামে একটি ব্যায়ামাগার, কিন্তু বিগত 7-8 মাস যাবৎ এটি বন্ধ থাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে জনমনে। দাবি উঠেছে পুনরায় চালুর। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন যোগ ব্যায়াম প্রসারে সর্বভারতীয় স্তরে ব্যাপক উদ্যোগ নিয়েছে, ইতিমধ্যে স্কুল কলেজ তার ব্যাপক প্রচারেও প্রসার চালাচ্ছে। সেই ক্ষেত্রেও আমাদের ছোট রাজ্যের কমলপুর মহকুমা তার ব্যতিক্রমী চিত্র লক্ষ্য করা গেছে। বছর 3 আগে কমলপুরের মানুষের স্বার্থে কমলপুর নগর পঞ্চায়েত এলাকার মানুষের স্বাস্থ্য সুস্থ রাখতে তৈরি করে দিয়েছিল বিনয় বাদল দীনেশ নামে একটি ব্যায়ামাগার। এই ব্যায়ামাগার নির্মাণ হওয়ার পর এলাকাবাসী বেশ খুশি হয়েছিল, কারণ কমলপুরে প্রথম নগর পঞ্চায়েত নির্মিত ব্যায়ামাগার মানুষের কাজে লাগবে। কিছুদিন ভালোভাবে ব্যায়ামাগারটি চললেও বিগত 7 থেকে 8 মাস যাবৎ ব্যায়ামাগারটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এর কারণ হিসাবে এলাকাবাসী সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। দীর্ঘদিন যাবৎ ব্যায়ামাগারটি বন্ধ হয়ে যাওয়ায় হয়তো ব্যায়ামে ব্যবহৃত যন্ত্রপাতি কতটুকু নিরাপদে আছে তা নিয়ে প্রশ্ন থাকা স্বাভাবিক। তাই কমলপুর নগর পঞ্চায়েতের কাছে সাধারণ মানুষের দাবি ব্যায়ামাগারটি আবার চালু করা হোক। এটা তো আজকে প্রায় 7-8 মাস ধরে বন্ধ। আগে হতো এটা না, এটা তার কেউ যাওয়া সম্ভব না, এটা তো আমি জানি না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার থেকে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে